নৌকা করে যাচ্ছিলাম। সন্ধ্যার পর তুমুল জলঝড়ে নৌকাপথে আটক পড়ল। একটি ঘাটের কাছে একটি বাঁশের খুঁটিতে নৌকা বাঁধা রইল পুরো 2 ঘন্টা। রাত 8টায় যেখানে পৌঁছবার কথা ছিল সেখানে পৌঁছলাম রাত 10টার পরে। সেখান থেকে পুরো 1 ক্রোশ গেলে তবে আমার গন্তব্যস্থান। পাকা পথ সেখানে কিচ্ছুটি নেই, ধান ক্ষেতের আলের উপর দিয়ে হাঁটতে হয়। কিন্তু রাত্রিবেলা সে পথ দিয়ে যেতে ভরসা পেলাম না, তার উপর আকাশেও তখন মেঘ ছিল। ঘাটের পাশেই একটি খাবারের দোকান থেকে কিছু খেয়ে নিলাম এবং সেই দোকানিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলছিলাম যে আজকে রাতটা এখানে থাকার কোনো ব্যবস্থা হবে? দোকানি বলল, না মশাই, না না, পরপর এই অঞ্চলে কয়েকবার ডাকাতি হলো কিনা, সেই জন্য দারোগাবাবু কড়া হুকুম করে গেছেন বাইরের কোনো লোককে যেন এখানে থাকতে দেওয়া না হয়। আপনি বরং একটা কাজ করুন, থানায় যান না, ওখানে বারান্দায় শোবার জায়গা আছে। তা থানাটা কত দূরে? তা ধরুন এখান থেকে পোয়াটাক পথ। ওই রাস্তাটা সোজা গেলেই দেখতে পাবেন যে একটা আলো জ্বলছে। আমি তখন ভাবলাম, একবার থানায় যাওয়া মানে তো অনেক কথা, অনেক কৈফিয়ত। কাজেই আমি দোকানিকে আবার বললাম, আগে না, অত দূর আর যাব না, কাছাকাছি কোনো জায়গা নেই যেখানে শুয়ে রাতটা কেটে যায়, ভিজতে যেন না হয়? তা ওই পাশেই নদীর ঘাটে একটা চাতাল আছে, দেখুন গে। আমি তখন সেই দিকেই গেলাম। একটু গিয়েই একটা ঘাট, বাঁধানো চত্বর, দুপাশে একটু রোয়াক, মাথার ওপর ছাদও আছে, কাজেই স্থানটি খারাপ লাগলো না। একটি রোয়াকের ওপর শুয়ে পড়লাম। নতুন জায়গা, তাই কিছুতে ঘুম আসতে চাইছে না। খানিকক্ষণ তাই এপাশ ওপাশ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে গেল। অন্ধকার থেকে চারিদিকে ঝিঝি পোকা এবং ব্যাঙের ক্রমাগত ডাক আসছে। এক সময় তাদেরই ডাক শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। ঠিক কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ এই ঘুমটা আমার ভেঙে গেল। ভেঙে গেল কারণ আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো। আকাশের দিকে তাকিয়ে দেখি তখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, চাঁদ উঠেছে ঝলমল করে, চাঁদের আলো এসে পড়েছে চাতালের ওপরেই। কিন্তু চারিদিকটা খুব ভালো করে দেখার পরও দেখতে পেলাম না কাউকে। ভাবলাম হয়তো মনের ভুল হবে। আমি আবার নিশ্চিন্ত মনে চোখ মুছলাম। কিছুক্ষণ পরে আবার আবার যেন কেউ আমাকে ডাকলো। আমি আবার চারিদিকটা ভালো করে দেখলাম। এবার চোখে পড়ল চাতালটার বাইরে থামের পাশে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার সাদা কাপড়ের খানিকটা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে ভালো করে যে তিনি একজন রমণী। মুখখানি কুয়াশার মতো অস্পষ্ট, কিন্তু চোখ দুটি বড় বেশি স্পষ্ট। সে চোখের পানে তাকিয়ে থাকলে কেমন যেন মনে হয়। আমি জিজ্ঞাসা করলাম, কে 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 তুমি? রমণী তখন স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, আমি গো, আমি। কে 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 তুমি? আমায় চিনতে পারছো না বুঝি? আমি যে তোমার স্ত্রী। কি? আমার স্ত্রী? আমি কবে বিয়ে করলাম? এই তো আমার বয়স মাত্র 22 বছর। রমণী তখন বলল, এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য তুমি অপেক্ষা করছো? হ্যাঁ গো হ্যাঁ, এসো। রমণী ধীরে ধীরে আমার সামনে এগিয়ে এলো। সাদা কাপড় পরা, জ্যোৎস্নার আলোয় অস্পষ্ট আবছা দেহ, স্পষ্ট শুধু তার দুটি চোখ। সে দুটি চোখ আমার মুখের উপরে পড়ে। সে দৃষ্টির সামনে এবার আমার সত্যই ভয় হলো। আমার মনে হলো
তক্ষুনি এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু পালাতে পারলাম না। সারা দেহ অনড় হয়ে উঠল, সব শক্তি যেন আমার নিমেষে উবে গেল। ধর্মড় করে উঠে বসলাম বটে, কিন্তু রমণী তখন আমার একদম সামনে চলে এসেছে। সে একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। কি গো, এসো, আমার সঙ্গে চলো। তো তো তোমার সঙ্গে কোথায় যাব? তোমাকে তো আমি চিনি না। চলো না গো, খানিক ঘুরে আসি গে। কতদিন পর তোমাকে পেলাম, কতদিন তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি, জানি তুমি আসবে। এসো এসো, এসো না। এই বলে রমণী আমার একখানা হাত ধরল। আশ্চর্য রকমের ঠান্ডা হাত তার। মাথা থেকে পা পর্যন্ত একটা হিমের প্রবাহ বয়ে গেল আমার। ঝটকা মেরে হাতখানি আমি ছিনিয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। রমণী তখন আমাকে বলল, ভয় করছে বুঝি? অমন তীক্ষ্ণ হাসি আমি কখনো শুনিনি। তার মুখের পানে তাকালাম, সাদা দাঁতের স্পষ্ট আভাস দেখা যাচ্ছে ঠোঁটের ফাঁকে। সে হাসির রেশটুকু কান থেকে না মেলাতেই আমার হাত ধরে টেনে নিয়ে সে চলল। এমনই আকর্ষণ যে সেই আকর্ষণ এড়িয়ে যাবার শক্তি আমার নেই। স্বচ্ছন্দে সে আমাকে নামিয়ে আনলো রোয়াক থেকে। অতি সহজে সে আমাকে টেনে আনলো চাতালের বাইরে। তারপর চোখে নিমেষে সে উঁচু হয়ে উঠল, তার মাথা চাতালের ছাদ ছাড়িয়ে উঠে গেল। আবার সে খিলখিল করে উঠল, আবার সে বলল, বড্ড ভয় করছে, তাই না? আমি বুঝলাম আমাকে প্রেতি নিতে ধরেছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, বোধহয় কাঁপছিলাম। আমাকে সে আমার দুটি হাত ধরে একদম শূন্যে তুলে ফেলল, ঝুপ করে বসিয়ে দিল একটা গাছের মাথায়। বলল, বসো। একটা ডাল ধরে কোনো রকমে বসলাম। কি করেছে বসলাম তা জানি না, তবে বসলাম এইটুকুই জানি। অনেক চেষ্টা করে এবার কথা বললাম। এ কি, এখানে বসে আমি কি করব? আমি এখানে থাকি, তুমিও থাকবে। মানুষ কি কখনো গাছে থাকে নাকি? তুমি আমাকে নিচে নামিয়ে দাও। তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়বো কেন? আমি যেখানে থাকি তুমিও সেখানেই থাকবে। আমি বিয়েই করিনি, আর আমি স্বামী হলাম কেমন করে তোমার? বুঝেছি, আমাকে স্ত্রী বলে মানতে এখন তোমার ভয় হচ্ছে, কিন্তু আমি তোমাকে ঠিক চিনেছি। তোমায় কখনো ভুলতে পারি আমি? তুমি কিরকম লোক, বাবা পণের পুরো টাকা দিতে পারিনি, সেজন্য তুমি আমাকে কত মেরেছ। শেষে তো আমাকে পুকুরের জলে ঠেলে ফেলে দিলে না। আমি কি তোমাকে সহজে ভুলতে পারি? কি, আমি তোমাকে জলে ডুবিয়ে মেরেছি? হ্যাঁ গো হ্যাঁ, এখন সব ভুলে গেলে চলবে কেন? আমি তো থাকি কলকাতায়, সেখানে পুকুর কোথায়? মোটেই না, আমাকে কথা দিয়ে ভোলাতে পারবে না। আমি তোমাকে ঠিক চিনেছি। বাতাসের ঝাপটায় গাছ দুলে উঠল, মনে হয় এখনই বুঝে পড়ে যাব। প্রাণপণে কয়েকটি ডাল দু হাতে চেপে ধরলাম। পাশেই কোথাও যেন একটা পেঁচা হুট হুট করে ডেকে ওঠে। কি আর বলবো, কি বার করব, কিচ্ছুটি ভেবে পেলাম না। না, মনে হয় আজকে রাতে এই প্রেতিনীর হাতেই আমাকে অপঘাতে মরতে হবে। কিছুক্ষণ পর সে বলে উঠল, কি গো, খুব ভয় করছে, তাই না? হ্যাঁ, তা গাছের ওপরে বসে থাকলে ভয় করবে না? তবে এসো, তোমাকে নামিয়ে দিই। নিমেষে আমার হাত ধরে সে নিচে নামিয়ে দিল। নিঃশ্বাস ফেলে বাঁচলাম, কিছুটা সাহস পেলাম। তখন আমি ওকে বললাম, আমাকে নিয়ে তুমি এমন করছো কেন? কি চাও বলো তো? সত্যি বলছি, আমি তোমার স্বামী নই। মোটেই না, তোমার সব মিছে কথা। তুমি আমাকে সহজে ভোলাতে পারবে না। বেশ,
বলো তো আমি ঠাকুর দেবতার নামে দিব্যি করছি? ও ঠাকুর ঠাকুর দেবতার নাম করো না তো, বরং এসো, আমার সঙ্গে এসো তো। আমার হাত ধরে সাঁ করে সে আবার একপাশে ঘুরে গেল। পরক্ষণে দেখি আমি এক্কেবারে নদীর ঘাটে জলের কিনারায় এসে দাঁড়িয়েছি। সামনে একটি চিতা জ্বলছে, দমকা বাতাসে কাঠগুলি ধকধক করে জ্বলে উঠেছে। আমি চমকে উঠে বললাম, এ এ কি? এ তো শ্মশান! আমাকে এখানে আনলে কেন? তোমাকে দেখাতে। এই যে আমি পড়ছি, সর্বাঙ্গ জ্বলে গেল আমার, সারা দেহ জ্বলছে আমার। তোমার জন্য আমি জ্বলে মলুম গো, মলুম। সেই দীর্ঘ প্রেতিনী আবার ছোট্ট মানুষ হয়ে গেছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় অস্পষ্ট আবছা সাদা কাপড়, চিতার আগুনের আভাতেও তা স্পষ্ট হয়নি। স্পষ্ট শুধু তার দুটি চোখ। তার সেই দৃষ্টির দিকে তাকালেই যেন আমার সারা দেহ কেঁপে ওঠে। তবু কোনো রকমে আমি তাকে বললাম, তো তুমি কোথায় চলছো? এই তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। না, আমি চলছি, দেখতে পাচ্ছ না? ওই তো আমি জ্বলছি, তোমাকেও আমি অমনি করেই জ্বালাবো। এই বলেই আমার হাত ধরে এক ঝটকায় সে আমাকে টেনে নিয়ে ফেলে দিল এক্কেবারে চিতার ওপরে। আগুনের স্পর্শ পেয়েই আমার সারা দেহ চনমন করে উঠল। বাঁচাবার একটা প্রচন্ড আগ্রহ দেখা দিল মনে। চিতার আগুনটা ধুইয়ে ধুইয়ে চলছিল তাই, না হলে আমি দগ্ধ হয়েই যেতাম। তখনই তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে সরে এলাম। খিলখিল করে প্রেতিনীটা হেসে উঠল। আরো অনেকগুলি ছায়া খিলখিল করে উঠল আমার চারিপাশে। হঠাৎ করে কি জানি আমার মনে হলো, চিতা থেকে একটা জ্বলন্ত কাঠ টেনে নিলাম। চিৎকার করে উঠলাম, তবে রে, দেখবি, দাঁড়া। প্রেতিনীটা শট করে আমার সামনে থেকে সরে গেল। আমার সামনের পথটা পরিষ্কার হয়ে গেল। জ্বলন্ত কাঠখানা হাতে নিয়ে আমি ছুটলাম। শুনতে পেলাম পিছন থেকে সে ডাকছে, যেও না, যেও না গো, যেও না, শোনো, আমাকে এখানে একলা ফেলে যেও না। কোনো দিকে না তাকিয়ে আমি সোজা দৌড় দিলাম। কোন দিকে কত দূর গিয়েছিলাম জানি না, দেখি একখানি দোকান ঘরের সামনে চঞ্চারেক লোক বসে গাঁজা খাচ্ছে। তাদের মাঝে গিয়ে আমি চুপ করে বসে পড়লাম। তারা চমকে উঠল, আমাকে বলল, এ এ এ কি, কে গো, কি হলো? আগে আমাকে প্রেতিনীতে তাড়া করেছে। সঙ্গে সঙ্গে সকলে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একজন আমাকে বলল, জল খাবে? হাতের কাছে ঘটিটি ছিল, এগিয়ে দিল আমার দিকে। বেশ খানিকটা জল খেয়ে তবে একটু সুস্থ বোধ করলাম। এবার তারা আমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে কি বলতো, এই রাত দুপুরে শ্মশানে গিয়েছিলে কেন? আমি কি আর গেছি, আমাকে নিয়ে গিয়েছিল। তা কি হয়েছিল কি? সকলে মিলে তাকালো আমার মুখের দিকে। চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখে নিলাম, না, প্রেতিনীটা আর নেই। সাহস পেলাম, ধীরে ধীরে তখন সব ঘটনাটা খুলে বললাম। সব কিছু শুনে তারা বলল, হ্যাঁ সে তো হতেই পারে, ওটা তো শ্মশানেরই ঘাট, শ্মশানে ভূত প্রেত থাকবে, এ আর আশ্চর্য কি? কত রকমের কত মরা আসছে, ওখানে তো রাতে কেউ থাকে না, তার ওপর তুমি আবার একা ছিলে, তোমার সাহস বলিহারি। যাই হোক, নারায়ণ তোমাকে রক্ষা করেছেন। এই তো কবে আমাদেরই এখানে হারাধন ডাক্তারের ঘাড় মোটকে মেরে ফেললে, এই দিক দিয়েই যাচ্ছিল কি না? মোটেই এই জায়গা ভালো নয়, বুঝলে? ভাগ্যে তুমি বুদ্ধি খরচ করে ওই চিতা থেকে কাঠখানা তুলে নিয়েছিলে, তাই রক্ষে। যাক, রাতের বেলা ওসব কথা থাক। রাম 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 রাম। নিশ্চিন্ত মনে তারা আবার গাঁজা টানতে শুরু করলো।
আমিও বাকি রাতটুকু তাদের সাথেই বসিয়ে কাটিয়ে দিলাম। এখানেই শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।